বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আমরা দিল্লি না ঢাকা, আমরা ঢাকা মুখী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চাই না। এটি ছিল জুলাইয়ের প্রকৃত চেতনা। সংগ্রামী ভাইয়ের আমার, সেই আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে 2000-এর অধিক মানুষ জীবন দিয়েছেন, 50,000-এর অধিক মানুষ আহত হয়েছেন, 30,000-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য নয়, তারা জীবন দিয়েছেন, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন, তারা শহীদ হয়েছেন, তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন। এই সরকার ফ্যাসিবাদী আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগকে পরাজিত করে দেশ ছাড়া করেছেন, আর একটি ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানোর জন্য নয়। তারা স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার হবে, যেখানে সংবিধান সংস্কার হবে, যেখানে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্য নিয়েই তারা জীবন দিয়েছিল। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, বর্তমান বিএনপি সরকার এই নির্বাচনে কোনভাবে ক্ষমতায় এসেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে আমাদেরও। আমরা মেনে নিয়েছি দেশের বৃহত্তর স্বার্থে, গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমরা মেনে নিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা সংসদে গিয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমরা দুটি শপথ নিয়েছিলাম। একটি হচ্ছে সংসদ সদস্য হিসাবে শপথ, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কারের জন্য সংস্কার পরিষদের শপথ আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য তাদের শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা শপথ নিলেন না। প্রথম দিন থেকেই তারা 70% মানুষের এই গণভোটকে পদদলিত করে জনগণের সাথে প্রতারণার রাজনীতি শুরু করলেন তারা। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের পরিষ্কার কথা, গণভোটের গণরায় মেনে নিয়ে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গণদাবি আদায় না হবে, আমরা পরিষ্কার করে বলতে চাই, যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনকে থামানোর কোনো শক্তি বর্তমান সরকারের নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে পর্যন্ত শহীদ এবং জুলাই যোদ্ধা যারা, তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়নি, তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। জুলাই ফাউন্ডেশনে 5 মাস যাবৎ বেতন বন্ধ রয়েছে। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা তারা মানবেতর জীবনযাপন করছেন। পর্যাপ্ত বরাদ্দ জুলাই ফাউন্ডেশনে দেওয়া হয়নি। জুলাই জাদুঘর এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। জুলাই ইতিহাসকে বিকৃত করার জন্য চক্রান্ত চলছে। জুলাই জাদুঘরের যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি ভেঙে দিয়ে বিরোধী দল এবং ইতিহাসের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে নতুন কমিটি গঠন যদি না করা হয়, তাহলে আমরা মনে করব ইতিহাস বিকৃতির মাধ্যমে জুলাইকে হারিয়ে দেওয়ার চক্রান্ত করবে জুলাই জাদুঘর। এখন পর্যন্ত জুলাই জাদুঘর খুলে দেওয়া হয়নি।
গণহত্যাকারীদের বিচার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারীদের বিচারের জন্য যতটুকু তারা গতি এনেছিলেন, বর্তমান নির্বাচিত সরকার বলে দাবি করেন বিএনপির সরকার ক্ষমতা আসার পরে সবচাইতে বড় জুলাইয়ের সুবিধাভোগী দল হচ্ছে বিএনপি, অথচ তারা এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচারের জন্য, খুনিদের বিচারের জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা ধিক্কার জানাই। শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জুলাই যোদ্ধা এবং জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন সেই দেশপ্রেমিক তরুণ যুবকদের উপরে দেশের বিভিন্ন প্রান্তে হামলা করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সুরক্ষা দিতে হবে। শুধুমাত্র অর্থনৈতিক সুরক্ষা দিলে হবে না, নিরাপত্তাগত সুরক্ষা তাদেরকে দিতে হবে। জুলাই ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করে আগামী দিনে বাংলাদেশে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য জুলাইয়ের গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণরায় বাস্তবায়ন যদি করা না হয়, তাহলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসেছিলেন, মনে রাখবেন অতীতের বস্তা পচা রাজনীতি আর চলবে না। মনে রাখবেন, দেশ বিক্রি করে ভারতীয় আধিপত্যবাদের দালালি করবেন, সেই রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনারা সন্ত্রাস, গুম, খুনের রাজনীতি করবেন, দুর্নীতি এবং অশ্লীলতা বেয়াপনা ছড়িয়ে দিয়ে জনগণকে আপনারা ব্যস্ত রাখবেন, সেই রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতির জন্য প্রয়োজন হলে আমরা আবারও 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মতো আমরা আবারও গণঅভ্যুত্থানের জন্য রাস্তায় নামতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই জুলাই সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, 11 দলীয় ঐক্যের সম্মানিত সমন্বয়ক, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষ পালনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই যাত্রাবাড়ির জুলাই স্মৃতি চত্বরে এই সমাবেশের জনাব সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী দেশবাসী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যুদ্ধ আহত বিভিন্ন ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা। আজকে যাত্রাবাড়িতে 2 বছর পরে এই সমাবেশের আয়োজন হয়েছে, যেখানে আমি আসার পর থেকে বেশ কিছু শহীদের মা বোন সহ পিতা, বিভিন্ন শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মধ্যে হৃদয় নিংড়ানো কান্নার আওয়াজ আমরা শুনেছি।
যাত্রাবাড়ি চত্বরে শতাধিক মানুষ শহীদ করা হয়েছে আন্দোলনকারীদেরকে। সরকারের লেলিয়া দেয়া পুলিশ বাহিনী এবং দলীয় সন্ত্রাসের গুলিতেই তারা শহীদ হয়েছেন। যাত্রাবাড়ি চত্বর থেকে চিটাং রোড পর্যন্ত 4 কিলোমিটার মানব প্রাচীর গড়েছিল এই অঞ্চলের জনগণ। এখানে সর্বশ্রেণীর মানুষ যুক্ত হয়েছিল, ছাত্র ছাত্রী, শ্রমিক, মেহনতি মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক এবং সব বয়সের মানুষ এখানে একত্রিত হয়েছিল। এমনকি পার্শ্ববর্তী ধোলাইখালের একজন মা 6 বছরের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে এই আন্দোলনে এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। শেষ পর্যন্ত সরকার ইন্টারনেট বন্ধ করেছে, কারফিউ জারি করেছে, মোহ গলে ছড়েছে, বাড়ি ঘরে অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে, লাশের পর লাশ রাস্তায় পড়েছিল। এক মুহূর্তের জন্য সংগ্রামী জনতা রাজপথ ছাড়ে নাই। অর্থাৎ শেখ হাসিনার ফেসিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল এখানে। জুলাই আন্দোলন নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাত্রাবাড়ি চিরকাল ধরে বিপ্লবীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর এই যোদ্ধারা যারা জীবন দিয়েছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছিলেন, কেন? লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল হাসিনাকে তাড়িয়ে, আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো। একটি দল চলে যাবে, আরেকটি দল ক্ষমতায় আসবে। এই জন্যেই প্রধান লক্ষ্য ছিল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র চরিত্রের পরিবর্তনের জন্য। মানুষ স্বপ্ন দেখেছিল পুলিশ হবে পেশাদার, জনগণের উপর গুলি চালানো পেশাদারিত্ব নয়। তাও এটা গাজা ফিলিস্তিন নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদের উপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে। সে পেশাদার গুলি, সে পুলিশ কি এখনো আমরা পেয়েছি? আমরা কি পেলাম? এখনো হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলা হয়। এখনো রাজপথের 46 ধারা জারি করে জুলাই আন্দোলনের এই উদযাপনকে বাধাগ্রস্ত করা হয়। পুলিশ দলকানা হয়ে সরকারি লেলিয়া দেয়া বাহিনীদের পাহারাদারি করে সেখানে জাতির জন্য আর লজ্জা কিছু হতে পারে না। আমরা রাষ্ট্র মেরামত সংস্কার বলতে বুঝি প্রশাসনের নিরপেক্ষতা। আমরা দেখেছি 62 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দলীয় ভিত্তিতে। আমরা দেখেছি 12টি বিভিন্ন সংস্থার স্বাধীন স্বায়ত্তশাসিত কর্পোরেশনের নিয়োগ বিএনপির নেতারা। আমরা দেখেছি সচিবালয় থেকে নিম্ন স্তরের প্রশাসন পর্যন্ত দলখানা লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দলীয়করণের কুসংস্কার জারি রাখার জন্যই
অপসংস্কৃতি জারি রাখার জন্য কি জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিল? স্বাধীন বিচার বিভাগ জনগণ চেয়েছে। এন্টারে গভর্নমেন্টে একটি স্বতন্ত্র সচিবালয় জারি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। বিএনপি ক্ষমতায় এসে সেটাও বিলুপ্ত করে দিয়েছে, বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার করতে না পারে। দুর্নীতি দমন কমিশন তাদের এই চোরা কারবারি, চাঁদাবাজি, দখলদারি, সরকারি টাকা আত্মসাতের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নিতে না পারে, দুর্নীতি দমন আইন একটি বাতিল করেছে। পুরা কমিশন আজকে 3 মাস হয়ে গেছে, দুর্নীতি কমিশনের কোনো কমিশনের ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠে নাই। কারণ কমিশন কার্যকর থাকলে এই বিএনপির দুর্নীতি তদন্ত হবে, বিচারের আওতায় আসতে হবে। বললে অনেক কথা বলা যাবে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সংস্কার মানে হলো স্বাধীন নির্বাচন কমিশন। এর প্রমাণ হচ্ছে গত নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোর্ড ছড়ি ফলাফল পরিবর্তন করে জুলাই যোদ্ধাদের কপালে কালিমা নিপন করেছেন। আমি আশাবাদী হব এই জনগণ যেভাবে 24-এর 5ই আগস্ট এই যাত্রাবাড়িতে 55 জন শহীদ হয়েছে একদিনে, এবং সারা বাংলাদেশে প্রায় 1,500 মানুষ শহীদ হয়েছে, আমরা সেই শহীদের রক্তকে বৃথা দিতে পারি না। তাই আসুন, এই বিএনপি যারা সরকার পরিষদ গঠন করে নাই, সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। এই জনতা এই সরকারকে দেখতে চায় না। আসুন, 11 দিয়ে অক্ষর পক্ষ থেকে আজ এর শীর্ষ বৈঠক আছে, 5 তারিখ পল্টনের সমাবেশ আছে, বৃহত্তর কর্মসূচি আসবে, আন্দোলন বেগবান হবে, কঠোর কর্মসূচি দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে, 90 স্বৈরাচারের পতনের ডাক দেওয়া হবে। আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, বারবার কারা নির্যাতিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী যাত্রাবাড়ি অঞ্চলের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের 2য় বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই বিরাট সমাবেশের মাননীয় সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,
জামাত ইসলামীর কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লব হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। জুলাই বিপ্লব হয়েছে একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য। জুলাই বিপ্লব আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে খুবলে খেয়েছিল, যেভাবে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, এই দেশের দামাল সন্তানেরা শেষ পর্যায়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে, আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার চাইতে শক্তিশালী নয়। আপনাদেরকেও আমরা চিনি, আমাদেরকেও আপনারা চেনেন। আমরা আওয়ামী লীগকেও চিনি, আপনারাও চেনেন। কাজেই সবাইকে জনগণের পালস বোঝার জন্য চেষ্টা করতে হবে। আপনারা ক্ষমতায় আসছেন কিভাবে, এটা আপনারা আমাদের আজকে নেতৃবৃন্দের মুখ থেকে শুনছেন। গোটা দেশের মানুষ জানে। বাংলাদেশ শুধু নয়, দুনিয়ার ইতিহাসে এরকম কোনো সরকার পাওয়া যাবে না যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার সরকারের লোকেরা এই সরকারে যোগদান করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজটাই করছে, তারা দলীয়করণ শুরু করেছে। আপনারা শুনেছেন, সকল জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে সব নিয়োগ বিরোধী কি বলে দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। অথচ তাদের 31 দফাই ছিল নির্বাচিত প্রতিনিধিরা সকল জায়গায় প্রশাসন পরিচালনা করবে। তাহলে তাদের নিজের কথাই তারা নিজেরা মানে নাই। গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এখন তারা গণভোট বাতিল করে দিয়েছে। অথচ গণভোটের পক্ষে রায় দিয়েছে দেশের 70% মানুষ। গণভোটের রায় যারা মানে না, তাদেরকে জনগণের সরকার বলা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আপনারা এগুলো বাতিল করলেন কেন? আপনারা কি বাংলাদেশের মানুষকে বোকা মনে করেন? দেখেন, এইরকম মনে কিন্তু হাসিনাও করছিল। এখন সরকারি দলের নেতারা, সরকারের মন্ত্রীরা কেউ কেউ এমন নর্তন কুর্দন করে বক্তব্য রাখে, আমার এই বক্তব্য শুনলে পার্লামেন্টের ভিতরে বাইরে ওবায়দুল কাদের, হাসান মাহমুদদের কথা মনে হয়। তারা এরকম বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখতেন। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী আর্মির প্রোটেকশনে বিমানে ওঠার সুযোগ পেলেও কোন সাঙ্গপাঙ্গ বিমানে ওঠার সুযোগ পায় নাই। কাজেই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, গ্যাস বিদ্যুতের সংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিদ্যুতের দাম এমনভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রধান অতিথি এ ব্যাপারে বক্তব্য রাখবেন, যেখানে যাদের 300 টাকা বিদ্যুতের বিল আসতো, তার এখন 1000 টাকা আসে। বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে, বিদ্যুতের বিলের মধ্যেও কারসাজি করা হচ্ছে। এই কারসাজি যদি ধরতে না পারে সরকার, এটা সরকারের ব্যর্থতা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কারভাবে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
গণভোটের পক্ষে, সংস্কার কমিশনে আপনারা একমত হয়েছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন। এখন কার ইশারায়, কার স্বার্থে আপনারা গণভোট বাতিল করলেন? এর জবাব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, এক সময় বিএনপি সরকার কেয়ারটেকার সরকার বোঝে না। কেয়ারটেকার সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। এক পর্যায়ে কেয়ারটেকার সরকার বিল সংসদে পাশ করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবারও আমরা মনে করি আজ হোক কাল হোক গণভোটের রায় বাস্তবায়িত হবে। এই গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের জনগণ রাজপথ ছাড়বে না। আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনারা দেশের জনগণকে এখনো চেনেন নাই। ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে। আপনাদের মহাসচিব বলছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজেই আপনারা এখন অনেকেই এই আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গেছেন, অনেকেই রূপকার হয়ে গেছেন। অনেক বক্তব্যই আমাদেরকে শুনতে হচ্ছে। আপনারা বলেন তবে গণভোটের রায়টা মেনে নেন, গণভোটের রায় কার্যকর করেন। সংস্কার কমিশনে যে অধ্যাদেশগুলি জারি হয়েছে এগুলি মেনে নেন, নইলে বাংলাদেশের জনগণ এমন আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের মুখে পালানোর জায়গা পাবেন না। আজকের এই বিশাল সমাবেশে জনগণকে আবারও ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশাল জুলাই সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, বারবার কারা নির্যাতিত মজলুম নেতা, মহান জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক 24 জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত আজকের এই যাত্রাবাড়ি কাজলা চত্বরে ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সমাবেশের উপস্থিত জুলাই আন্দোলনের গর্বিত শহীদদের পিতামাতা, আত্মীয় স্বজন, আহত ক্ষতবিক্ষত অশ্রুসিক্ত শোকাহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকে 3রা আগস্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 জুলাই যখন ফুরিয়ে আগস্টের কাছাকাছি আসতেছিল, শেষ সপ্তাহে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার জন্য এক অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে রাজপথে নেমেছিল। আমরা সেই জুলাই সংগ্রামের স্মৃতি বিজড়িত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করছি। যেখানে আমরা আজকে এই সমাবেশ করছি,
এই অঞ্চল, এই এলাকা জুলাই অভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ির যুদ্ধ স্বর্ণাক্ষরে ইতিহাস হয়ে, স্বর্ণোজ্জ্বল ইতিহাস হয়ে এখনো আমাদের মাঝে আছে। যারা এই জুলাই আন্দোলনের ইতিহাস লিখবে, রাজধানী ঢাকার ঐতিহাসিক অবরোধ, মানব প্রাচীর, বুলেটের সামনে বুক পেতে দিয়ে শত শত শাহাদাতের স্মৃতি যারা লিখতে যাবে, যাত্রাবাড়ির জুলাই যুদ্ধের ইতিহাস বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের কোনো ইতিহাস হবে না, হবে না, হবে না। আপনারা সেই অঞ্চলের গর্বিত জুলাই যোদ্ধা সংগ্রামী ভাইয়ের, আমার একটা প্রশ্ন আমি করতে চাই, যে জুলাই আগস্টের অভ্যুত্থানের শেষ দিনগুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা, যার মানবতা মনুষ্যত্ব ছিল না, নিষ্ঠুরতা বর্বরতা দিয়ে প্রতিদিন শত শত লোককে গুলি করে হত্যা করছিল, মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে, সেই দেশের প্রধানমন্ত্রী হত্যা করতে পারে, দুনিয়ার ইতিহাসে বিরল ছিল। আমরা তখন কারাগারে ছিলাম। আপনাদের এখানে বসে সেই স্মৃতিগুলো আমার ভাসছে। মিন্টো রোডের ডিবি অফিসে এই আগস্টের এই প্রথম সপ্তাহে আমাদের 13 দিন রিমান্ডে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, অনেক জামাত নেতৃবৃন্দ তখন আমরা কারাগারে। এই যাত্রাবাড়ির যুদ্ধে যারা আহত, ক্ষতবিক্ষত, পা নাই, রক্তাক্ত সমস্ত শরীর নিয়ে তাদেরকে গ্রেফতার করে যাদেরকে রিমান্ডে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কাছে আমি যাত্রাবাড়ি, ডেমরা, কাজলা এই অঞ্চলের রণক্ষেত্র জুলাই যুদ্ধের গল্প শুনে আমি অবাক হচ্ছিলাম। মানুষ কত সাহসী হলে ফ্যাসিবাদের গুলির মুখে মুখ পেতে দিয়ে প্রতিদিন শত শত লাশ হতে পারে। আমরা সেই স্মৃতি সেদিন শুনেছিলাম, কিন্তু আমরা সেই নিষ্ঠুরতা বর্বরতা ভুলতে পারি না। পুলিশের এপিসি কার থেকে আসাবুল ইয়ামিনের লাশ ফেলে দেওয়া, লাশ পুড়িয়ে ছাই করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বিশাল বিশাল তরুণ, যুবক, ছাত্র, হকার, ফেরিওয়ালা, ছাত্রী, শিশুদের মিছিলে বর্বর নিষ্ঠুর হাসিনার পেটুয়া বাহিনী কিভাবে গুলি করেছে, সোশ্যাল মিডিয়াতে আজকে সেগুলো দেখলে আজকে শরীরের শিহরণ জাগে, চোখে পানি আসে, শহীদদের মায়ের কান্না আপনারা শুনেছেন। আপনারা নিশ্চয়ই সেই জুলাইয়ের স্মৃতি, এই রক্তাক্ত ইতিহাস আপনারা ভুলে যাননি। আপনারা কি ভুলে গেছেন? ভুলে যাননি। কিন্তু দুঃখজনক হলেও এই জুলাই বিপ্লবের যারা সুবিধাভোগী, বর্তমান ক্ষমতাসীন সরকারে যারা আছেন, বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের এই রক্তাক্ত স্মৃতি তারা কিন্তু ভুলতে বসেছে। তাদের মনে নাই আবু সাইদ মুগ্ধের কথা, যাত্রাবাড়ির যুদ্ধে কিভাবে জীবন দিয়েছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য, কোন দলের জন্য নয়, জাতির জন্য রক্তদানের সেই ইতিহাস কিন্তু বিএনপি ভুলতে বসেছে। কি বলেন? তা যদি না ভুলবে, সেই রক্তঝরা বিপ্লবের পরে যে নির্বাচন হলো, আপনি ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন যাই করেন, জাতির স্বার্থে সেই নির্বাচন আমরা মেনে নিয়ে ভেবেছিলাম রক্তাক্ত জুলাই সনদের মধ্য দিয়ে, গণভোট দিয়ে একটি নতুন আমূল পরিবর্তন করে যে রাষ্ট্র সংস্কার হবে, তারপর একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে, জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি হয়তো সেই কাজটা অন্তত করে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজব ব্যাপার, ক্ষমতায় এসেই সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, বাংলাদেশের সংবিধানের 152 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ, অর্ডিন্যান্স, অ্যাক্ট সবগুলো আইনের মর্যাদা। বিএনপি সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সংস্কার পরিষদের শপথ পড়ল না, সংবিধান সংস্কার পরিষদ গঠন করল না, এবং জুলাই সনদের 84টি রাষ্ট্র প্রশাসনিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার সংস্কারের 84টি ঐক্যমতের প্রস্তাবের মৌলিক জায়গাগুলোতে ভিন্ন মত দিয়ে তারা নোট অফ ডিসেন্ট দিল, তারা এগুলো মানতে চাইল না। আইনি ভিত্তির প্রয়োজনে সেই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী গণভোট হলো একই দিনে,
সেই গণভোটে 84টি সংস্কার প্রস্তাবের সংক্ষিপ্ত 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে 70% মানুষ, প্রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে উইদাউট নোট অফ ডিসেন্ট, ভিন্নমত বিএনপি ছিল, কিন্তু জনগণ ভিন্নমতকে খারিজ করে দিয়ে তারা 84টি ঐক্যমতকে হা বলে তারা গণভোটকে জয়যুক্ত করেছে। উনারা জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্নমত দিয়েছেন সেইগুলো বাদ দিয়ে যা থাকে, রাষ্ট্র গঠনে সংস্কারে পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। কি বলেন ঠিক কিনা? জুলাই সনদে ভিন্ন মত দিয়েছো, নোট অফ ডিসেন্ট দিয়েছো, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমরা সবাই সেখানে একমত ছিলাম। এই জন্য দেখবেন ওনারা কোনোদিন মুখ দিয়ে বলে না যে আমরা গণভোটের গণরায় মেনে নেব, বলেছে কোনোদিন? তাহলে জুলাইয়ের চেতনা যদি মনে থাকে, রক্তাক্ত যাত্রাবাড়ির জুলাই যুদ্ধ যাদের মনে আছে, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাইয়ের যুদ্ধ, জুলাই সনদকে তারা অস্বীকার করতে পারে না। যারা সংস্কার পরিষদের শপথ পড়েনি, সংবিধান পরিষদের বৈঠক ডাকেনি, যারা গণভোট বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, এর অর্থ হলো তারা জুলাইয়ের রক্তকে অস্বীকার করতে শুরু করেছে। তাই আমাদের সামনে পথ হলো এই সরকারকে আমরা শেষবারের মতো এই দ্বিতীয় বার্ষিকী অভ্যুত্থানের দিনে আবেদন জানাই, পার্লামেন্ট এখনো বহাল আছে, এই সংসদে সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, পরিষদের অধিবেশনে শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায়কে মেনে নিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদের এই নিয়মকে আপনারা মেনে নিন। তা যদি না মানেন, রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হা বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। প্রিয় ভাইরা আমার, ক্ষমতায় গিয়ে ওনারা জুলাই সনদের কথা ভুলেছেন, জনগণের কাছে অঙ্গীকারের কথা ভুলেছেন। ওনাদের 31 দফার প্রথম দফা ছিল ক্ষমতায় গেলে আমরা একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। ওনাদের 31 দফার নবম দফায় ছিল আমরা ক্ষমতায় গেলে সংকীর্ণ দলীয়তার ঊর্ধ্বে, দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্রের সব সরকারি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থায় আমরা লোকজন নিয়োগ করব। এখন কি অবস্থা? সমস্ত পদে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছিল, একই রাস্তায় হেঁটে তারা দেশকে দলীয়করণ করছে। স্কুল, কলেজ, হাট কমিটি, বাজার কমিটি, সব জায়গায় দখলদারি। আমাদের এমপিরা যেখানে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেইখানে আবার সরকার দলীয় মহিলা এমপিদেরকে দিয়ে তার উপরে আবার মাতব্বরি করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। কি এটা একটা দলীয়করণ হলো না? এটা সংবিধানের বিরুদ্ধে, নাগরিক অধিকারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা দেশ চালাতে পারেন না, খুন, গুম, দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের সংকট, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না। আপনারা এখন সংবিধান নিয়ে বসে আছেন। 5 মাসে যারা ব্যর্থ হয়েছে, বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই, ফখরুল সাহেব, তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা শুনেছেন যে 5 মাস হয়েছে, দেশের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই, কোনো পরিবর্তন হয় নাই। যে ঘুষ, যে দুর্নীতি, যে লুটপাট, যে খুন, সব অব্যাহত আছে। ফখরুল সাহেবের বক্তব্য শুনেছেন? ধন্যবাদ মির্জা ফখরুল ভাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় সারাদিন কেমন যাবে বোঝা যায়, যায় না বলেন? প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন, জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। জুলাইয়ের যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, গর্বিত মায়েরা, আপনাদের কাছে আমাদের হৃদয় ভরা শ্রদ্ধা।
শহীদ হয়ে আল্লাহর কাছে তারা জান্নাতের উচ্চ মর্যাদা পাবে, যারা আহত হয়েছেন দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। 11 দল জামাত ইসলামীর কর্মসূচি আসছে। আমাদের আমিরে জামাত বলেছেন গণভোটের গণ রায় কার্যকরের ক্ষেত্রে এক চুল আমরা ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। এখনো সময় আছে, মেনে নিন। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণ রায়কে আমরা কার্যকরী করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব আব্দুস সবুর ফকির। জুলাইয়ের এই তারিখে যেদিন মাগরিবের আজান সন্নিকটে অথবা আজান হচ্ছিল, সেই দিন ওই 500 গজ দূরে পুলিশ স্টেশন থেকে এত পরিমাণ গুলি হচ্ছিল যে আজানের ধ্বনি বিলীন হয়ে যাচ্ছিল, মানুষ আজানের ধ্বনি শুনতে পায়নি। সেদিন ওই গুলির আওয়াজ তারা শুনতে পেয়েছিল। আজকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন।